সকাল সকাল বসে পড়েছি ভুট্টা এড়াতে। দেখো এই ভুট্টাগুলো ছোলা হয়েছে, মানে ভুট্টার ওপরে যে খোসাগুলো সেগুলো তো ছাড়ানো হয়েছে মোটামুটি অর্ধেকটা পরিমাণ। তো আর এখানে আমি বসেছি ভুট্টা এড়াতে। তো ভুট্টা এড়াতে আমার বেশ ভালোই লাগে, যতটুকু মানে যতক্ষণ সময় পাই একটু ফাঁকা সময় তখনই বসে একটু ভুট্টা এড়াই। তো আজ সকালে সেরকম একটা কাজ নেই, তো ভুট্টা এড়াতে বসেছি। আর এই ভুট্টাটা বেশ বড়ও রয়েছে। এখানে তো এই কাজ করছি, একটু পরে যাব জমির দিকে, মাও যাবে আমিও যাব। আর আজ হচ্ছে দিদা আসবে আমাদের বাড়িতে। তো যেমন দিদা আসবে তেমন একটা খারাপ সংবাদও আসবে পরে, সেটা পরের কথা। তো আগে ভুট্টাটা এড়াই। দেখো এই ভুট্টাটার দানাগুলো মোটামুটি বড় রয়েছে, যদিও আমাদের ভুট্টাগুলো সেরকম ভালো হয়নি, খুবই খারাপ হয়েছে। তো ছোট বড় সব কিছু মিলিয়েই রয়েছে। তো এই ভুট্টাটা যেটা হাতে এসেছে সেটা বেশ বড় রয়েছে। তো গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো পার্ট ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে তোমরা সবাই পাশে থেকো। তো দেখো ভুট্টাটা কথা বলতে বলতে এড়ানো হয়েই গেল, যদিও অনেকটা সময় লাগে। সময় লাগার একটাই কারণ হচ্ছে ভুট্টা শুকোয়নি। শুকোলে তাড়াতাড়ি করে হয়ে যাবে, শুকোলে মানে এতটা সময়ও লাগবে না যে একটা ভুট্টা এড়ানোর জন্য। তো এই দেখো একটা হয়ে গেল, এখন আমি আরেকটা নেব। এই দুটো ভুট্টো এড়িয়ে এখন যাব হচ্ছে বিছানাপত্র এই সব যা আছে এগুলো এলোমেলো রয়েছে এই সব কিছু তুলতে। আর এখানে আমি বসে আছি, সাইডে মা রয়েছে। তো দুজনে কথা বলছি আর ভুট্টাটা এড়াচ্ছি, মাও এড়াচ্ছে ভুট্টা অল্প অল্প করে। তো দুজনে মিলেই করছি। বাবাও মাঝে মধ্যে বসে যতটুকু হয় ততটুকু করে। তো দেখো ভুট্টাটা এড়ানো বাদ দিয়ে আমি আসলাম বিছানা তুলতে। তো এই দিকটা লাগানো ছিল মশারির, এই দিকটাও খুলে নিলাম। মানে মাথাটা এরকম হয়ে যাচ্ছে, গন্ডগোলের কথা বলা যায় না। তো এই দিকটা খোলা হয়েছে, এখন এই দিকে লাগিয়ে তারপর কিন্তু মশারিটা ভাঁজ করবো। আর এটা হচ্ছে দাদার বিছানা। বেলা তো অনেকটাই হয়েছে, বিছানাপত্র গোছাতে গোছাতে এখন বাজে মোট 9টা, মানে সকাল 9টা বাজে। এই সকাল 9টার সময় আমি বিছানা তুলছি। সকাল 9টার সময় মনে হয় না কেউ বিছানা তোলে, যদিও আমার উপরে রাগ করে মাদের বিছানাটা তুলে ফেলেছে। মা প্রত্যেক দিনই এরকম করে, আমার লেট হয় দেখে নিজেদের বিছানা নিজেই তুলে ফেলে। তো সব কিছু ভাঁজ হয়ে গেছে। এখন যেহেতু শীতকাল নেই, শীতকাল হলে কিন্তু অনেকগুলো কাঁথা কম্বল সব কিছু ভাঁজ করতে হয়, আর গরমের দিন হলে হালকা পাতলা হলেই হয়ে যায়। যদিও আমার দাদার আর আমার একটা কাঁথা একটা কম্বল লাগেই দুজনের মিলেমিশে। তো দুজনেরই আমাদের দুজনের ভাঁজ করতে হয়, মাদের বিছানায় কারোর জন্য ভাঁজ করতে হয় না। এই সব কিছু শুধু বালিশগুলো ঠিকঠাক গুছিয়ে রাখলেই হয়ে যায়। তো কথা বলতে বলতে দেখো বিছানাও কিন্তু আমার ঝাড়ু মোছা একদম পরিষ্কার চকচকে হয়ে গেল। আর আজ ভয়েস ওভার দিতে দিতে এতটা ঘুম পাচ্ছে সেটা বলার মতন নয়। কালকে আমি ভিডিও দিতে পারিনি, সে কারণে আজকে দিচ্ছি। দুদিনের মিক্স হয়ে যাবে ভিডিও, দুদিনের মিক্স না, একদিনেরই একদিন মানে দিন, এই আজকের দিন আর সারা রাত এই সব কিছুর ভিডিও হয়ে যাবে। তোমাদের সকলকে স্বাগত জানাই। এই যে হয়েছে ছোট ছোট একবারে কুটি কুটি। সো জমির দিকে আজকে যাচ্ছি অনেক দিন পরে, মা আর আমি দুজনে মিলেই যাচ্ছি। মা আর আমি লঙ্কা তুলবো, তারপরে এসে কি এদিকে প্রথমে লঙ্কা তুলবো, তারপরে হচ্ছে গিয়ে লতা তুলবো। তো লঙ্কা কাঁচা লঙ্কা বেটে কচুর লতা ছুলে আজকে খাবো তরকারি, আর তুলবো হচ্ছে জংলি কচুর লতা। কয়টা নিলে খাওয়া যায় তো, মচমচা করে ভাজা। এই দেখো এই পাট পাতা শাকের কথা বলছি, ওই যে ছাগল ঢুকছে ক্ষেতের মধ্যে, তাহলে আমরা অল্প নিলে কি দোষ। না এই যে এইটা মচমচা ভাজা, এখানে চরমর করে যে ওইটা। চলো লতা তুলতে যাই, তোমাদেরকে দেখাবো আজকে। তো দেখো কথা বলতে বলতে কিন্তু চলে এসেছি জমির দিকে। আর এই যে মা কচুরলতি তুলছে, তার আগে কিন্তু আমি অনেকগুলো তুলে নিয়েছি। আর কচুরলতি তুলতে গেলে যেহেতু দুটো হাতেরই প্রয়োজন হয়, সে কারণে কিন্তু আমি ভিডিও করতে পারিনি। তো এই যে দেখো প্লাস্টিকের মধ্যে কচুরলতি রয়েছে, ওপরে অনেকগুলো আর নিচে রয়েছে লঙ্কা। তো এই যে দেখো আমাদের এদিকে কিন্তু এই সুবিধা, জঙ্গলি কচু কালো কচুটা পাওয়া যায়। এদিকে জমির আল দিয়ে ঘুরলেই কিন্তু এই কচুও পাওয়া যায়, কচুর লতিও পাওয়া যায়। তো অনেকগুলো তুলে নিয়ে এখন ছুটলাম বাড়িতে। আমার দিদা এসেছে, দিদাকে আনতে যাচ্ছি। কেউ আবার আমার এই ছেঁড়া নাইটিটা দেখে মন্তব্য করো না, আসলে যে পরিমাণ গরম পড়েছে এই ছেঁড়া ফাটা জামা কাপড় ছাড়া কোনো উপায় নেই। বলেছিলাম টোটোওয়ালাকে বলে এদিকে নিয়ে আসতে, কিন্তু আসলো না। তো মাত্র ওই জমি থেকে আসলাম, এসে হাত পা ধুয়ে ছুটছি এখন দিদাকে আনতে। মামা বাড়ি থেকে
1 মাস হলো মামা বাড়িতে এসেছে। মা আসলে দিদা থাকে আসামে, আর এই মামারা তো আমার থাকে ঘোষাডাঙ্গায়। তো এখান থেকেই এখন দিদা আসলো। দাদা গিয়েছিল সকালবেলা, যে দিদা অসুস্থ ওই দিদার ওষুধপত্র সব কিছু দিয়ে আসতে। তো দিয়ে আসার সময় দিদা বলছে যে আমি চলে যাব, তো 2 দিন বেরিয়ে আসি তোদের বাড়ি থেকে। তো আমিও বলছিলাম আসার জন্য, এখন চলে এসেছে টোটো থেকে। কি গেল? দিদাকে নিয়ে আসার সময় দেখো এই যে এই খালটা, এটা আমাদের বাড়ির সামনেই রয়েছে, কালভার্টের সামনে। তো এখানে দেখো ওই যে একটা বড় মাছ দেখা যাচ্ছে, জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, তবে আমি কিন্তু বেশ ভালোই দেখতে পাচ্ছি মাছটাকে। আর এদিকে দেখো একটা ছোট রকম মাছও রয়েছে, একটা না অনেকগুলো পুঁটি মাছ রয়েছে এইদিকে। পুঁটি মাছটা হয়তো দেখতে পারবে একটু ভালো করে দেখলে। তো এই যে দেখো পুঁটি মাছগুলো কিন্তু খেলাধুলো করছে, মানে দৌড়াদৌড়ি করছে এদিকেই। তো বাড়িতে চলে এসেছি। দেখো বাড়িতে আসার মানে দিদাকে আনতে যাবার আগে যে কচুরলতি এনে রেখে গিয়েছিলাম, সেই কচুরলতি কিন্তু দিদা কাটছে শুটকি মাছ দিয়ে তরকারি খাবে বলে। তো দিদার সঙ্গে আমিও কচুরলতি কেটে কুটে রেডি করে দিয়ে আসলাম। আর এইদিকে এসেছি স্নান করে ঠাকুর পুজো দিতে। তো মামা বাড়ি থেকে ফোন এসেছিলো যে পেশেন্টের অবস্থা নাকি একটু খারাপ হয়ে যাচ্ছে, মানে ক্রিটিক্যাল ধরনের, আবার একটু ভালো রকমও হচ্ছে। কোনোটা ঠিক ঠিকানা নেই, মানে কোনটা ভালো কোনটা খারাপ কোনো কিছুই বোঝা যাচ্ছে না। তো তাড়াতাড়ি করে ঠাকুর পূজা দিচ্ছি। আর দিদাকে মা এনেছিল, মানে বিশেষ করে দিদাকে একটু পিঠা খাওয়ানোর জন্য। তো সেই পিঠার জন্যই মা কিছু জিনিসপত্র রেডি করছে, মানে চালের গুঁড়ো টুড়ো সব কিছু মিলিয়ে রেডি করছে। সেগুলো রেডি করতে করতে কিন্তু মোটামুটি টাইম লাগবে। আর সেই টাইমটার জন্য মানে আমি স্নান করে ঠাকুর পুজো দিয়ে এখন যাব খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া করে ওই সব কিছু রেডি করে তারপর তাড়াতাড়ি করে একটু পিঠে বানানো হবে, যেহেতু চালটা ভিজানো হয়ে গেছে। তো চালটা ভেজানো না হলে এতটা চাপ ছিল না। তো চাপ ছিল না বলতে কি, তো এখন মানে কথা হচ্ছে দিদা আজকে এই যে এখন কটা বাজে, মোটামুটি 3টে মতন বাজে। তো আজকে অনেকটা বেলা হয়ে গেছে স্নান করে ঠাকুর পুজো দিতে। 3টে মতো বাজে এই পুজো দিচ্ছি আমি। তো 3টে মতো বাজে, আর রাত্রের ঠিক 11টার কথা। তো আজ রাতেরই কথা, তো আমি এখনই তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ দিদা হচ্ছে মারা গেছেন আমাদের আজ রাত 11টার সময়। তো আমি ভয়েস ওভারটা যেদিন দিচ্ছি, মানে দিদা মারা যাবার একদিন পরে। তো কারণ হচ্ছে দিদা যেদিন মারা গেছে সেদিন আমরা সেই রাতের বেলায় গিয়েছিলাম 12টার সময়। তো এখন খাওয়া দাওয়া করছি, তো তোমরা একটু পরেই দেখতে পারবে যে কীরকম কী। তো কথাটা আমি আগেই জানালাম। দেখো আমি এখানে খেতে বসেছি যেদিন দিদা মারা গিয়েছে সেদিন দুপুরবেলা, দিদা তো মারা গিয়েছে রাতের বেলা। তো আমি এখানে খেতে বসেছি, দিদাও এখন খেতে বসবে আমার পাশে। তো দেখো দিদা উপর হয়ে যেন কী একটা করছিল। তো এই হচ্ছে আমাদের গ্রামের বাড়ির সিস্টেম। তো আমি কথাটা না বলে থাকতে পারছিলাম না, নিজেরই মনের ভেতরটা কীরকম যেন একটা করছে, সে কারণেই কথাটা না বলে থাকতে পারছিলাম না। তো আর আগে থেকে আমরা জানতামও না যে এদিন এই ঘটনা হবে বা এরকম হবে। তো একবার মামি বলেছিল শরীরটা খারাপ করছে, মানে দিদা একটু ডিটোরিয়েট করছে। আর একবার ফোন করে বলেছিল যে তোর দিদা এখন ভালো আছে, মানে চোখ মুখ খুলছে, একটু জল দেবো বললে জল হা করছে, জল গিলছে, মানে এরকম একটা ব্যাপার হয়ে গেছে যে এভরিথিং ফাইন, মানে সবটাই ঠিকঠাক রয়েছে। দিদা আগের থেকে সুস্থ রয়েছে। আমরা ভেবেছি আরও কয়েকদিন হয়তো থাকবে। তো দিদা এখানে 2 দিন থাকবে, থেকে তারপর যাবে। মানে এটা হচ্ছে যে দিদা এসেছে উনি হচ্ছেন মায়ের মা, আর যে দিদা অসুস্থ উনি হচ্ছেন মায়ের জেঠিমা। তো ওই দিদা, আমরা ভেবেছিলাম ওই দিদা আরও 2 দিন থাকবে, মানে অসুস্থতাভাবেই থাকবে 2 দিন আরও, কোনো গ্যারেন্টি দেওয়া যায় না এরকম পেশেন্টের। তো আজ হচ্ছে 26 দিনের মাথায় দিদার হচ্ছে এরকম অবস্থা হয়েছে, মানে দিদা চলে গেছে। দেখাবো তোমাদেরকে, দাঁড়াও আমি। তো উঠোনটা আমি ঝাড় দিচ্ছি, এই হচ্ছে বাড়ির অবস্থা। তো উঠোনের অবস্থা তো বলার মতো নয়। সকালবেলা সাইডে ওই রান্নাঘরে ওইদিকে কিছু জাবড়া জমা করে রেখেছিলাম। সকালবেলা উঠোনটা ঝাড় দেওয়া হয়নি আজকে, কারণ এত বৃষ্টি হয়েছিল আর উঠোনে জল জমেছিল, সে কারণে ঝাড়ু দেওয়া হয়নি। উপর থেকে কিছু জাবড়া সরিয়ে এক সাইডে জমা করে রেখেছিলাম। আর এই যে এখন বিকেলবেলা এই সব কিছু ঝাড়ু দিয়ে পরিষ্কার করছি। অনেকটা বেলা হয়েছে, আর দুপুরের দিকে রোদ ছিল, উঠানে ভুট্টা ছিল। তো সব কিছু তোলা হয়েছে, তারপর কিন্তু আমি উঠোনটা ঝাড় দিচ্ছি। তো আমাদের উঠোনটা যেহেতু অনেকটা পরিমাণ বড়, সে কারণে কিন্তু উঠোনটা ঝাড়ু দিতে অনেকটা সময় লাগে। তো এই হচ্ছে গেটের পার। আজ গেটের সামনের দিকে জাবড়াগুলো জমা করে রাখবো, তো কাল সকালের দিকে ওই দিকে ঝাড়ু দিয়ে ফেলবো। তো দেখো উঠোন ঝাড় দিয়ে এখন একদম ডাইরেক্ট চলে যাব রান্নাঘরের দিকে। রান্নাঘরে গিয়ে একদম দেখো চষি পিঠে বানানো শুরু হয়ে গেছে। আমি দিদাকে বললাম তুমি এভাবে ছড়াটা কাটো, আমি ওগুলো করে দিচ্ছি। তো দিদা আমার বলছে আমি এভাবে ছড়া কাটতে পারি না, আমি হাত দিয়ে পারি। কি অবাক কাণ্ড না, দিদা নাকি পারে না। তো আমি হাসছিলাম, তুমি সত্যি পারো না নাকি মিথ্যে কথা বলছো?
তো দিদা তখন বলছে আমি সত্যি এভাবে করতে পারি না। তো যাই হোক, আমি এভাবে ছড়াটা কাটছি আর দিদা কিন্তু দেখো লতা পাকিয়ে দিচ্ছে, তাহলে সুবিধা হবে অনেকটাই। আর এই যে দেখো ছড়া কাটা অনেকটাই হয়ে গেছে। ছড়া কাটা আমি মাঝে থেকে তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এই যে কত সুন্দর করে হয়ে যাচ্ছে ছড়া কাটা। আর এই যে দেখো দিদা, আর এদিকে রয়েছে হচ্ছে আমি দিদাকে বলছি দেখো এদিকে দিদা, তোমাকে ক্যামেরায় নেওয়া হচ্ছে একটুখানি। তো এখন বাজে মোটামুটি রাত 7টা। আর এদিকে মা ভাজছিল পোয়া পিঠে। তো এই হচ্ছে পোয়া পিঠে। এদিকে চষির জন্য হচ্ছে দুধ জাল দেওয়া, আর একটুখানি গোলা বেঁচে যাবে, সেটা দিয়ে হবে একটুখানি সেদ্ধ চষি না সরি সেদ্ধ চই। তো আমি তো এদিকে পিঠে ভাজছি, মা ওদিকে চষির জন্য দুধটা জাল দিচ্ছে সুন্দর করে। আমার ছড়া কাটা হয়ে যাওয়ার পর কিন্তু আমি এসেছিলাম পোয়া পিঠে ভাজার জন্য। তো এই হচ্ছে পোয়া পিঠে ভাজার কি বলে সিস্টেম। আমাদের এখানে তো এভাবেই ভাজা হয়, অনেকে দেখেছি আমি অনেক রকমভাবে ভাজে। তো এই হচ্ছে কত সুন্দর করে সেটা দিয়ে দিলাম, এখন ভাজা হয়ে যাবে। আর এদিকে চিনি গেছে শক্ত হয়ে, যেটা মা গুলিয়ে রেখেছিল চষি পিঠেতে দেওয়ার জন্য। তো চিনি অনেকটা শক্ত হয়ে গেছে, এখন আবার জালে বসিয়ে নরম করে তারপর দিতে হবে চষি পিঠেতে। একটা পিঠে ভাজা হয়ে গেছে, আর একটা দেখো কত সুন্দর করে ভাজা হচ্ছে। একটা না, আমি শুধু এই দুটো পিঠে ভাজছি। আর আগে কিন্তু মা অনেকগুলো পোয়া পিঠে ভেজে নিয়েছে। তো এখন অনেকটা সময় লাগবে বলে আমি দুটো একসঙ্গে দিয়ে ভেজে শেষ করে নেব। তো এই যে দেখো পিঠে ভাজার সঙ্গে সঙ্গে আমরা যতটুকু খেয়েছিলাম, মানে গরম গরমভাবে ততটুকুই খাওয়া দাওয়া। তারপর কিন্তু বেরিয়ে পড়েছি গাড়ি রিজার্ভ করে মামা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো আমি এই নাইটিটাই পরেছিলাম, তো এটাই পরে যাচ্ছি, যেহেতু রিজার্ভ গাড়ি আর বাড়ির সামনে থেকে একদম আমরা গাড়িতে উঠেছি, সে কারণে কিন্তু আর কোনো ড্রেস চেঞ্জ করিনি। যেহেতু দিদা মারা গেছেন, এখন বাজে ঠিক 12টা 10। দিদা 12টা 10 না সরি 11:30 বাজে। দিদা মারা গেছে 10টা 52 থেকে 55-র মধ্যে। তো এই টাইমটার মধ্যে দিদা মারা গেছে, আর আমরা পৌঁছে গেছি 12:30 বাজতে বাজতে মামাদের বাড়ি পৌঁছে গেছি। তো পৌঁছানোর কিছু সময় মানে 1 ঘন্টার মতন পর কিন্তু দিদাকে বের করা হয়েছে, কারণ বাড়িতে কেউ ছিল না। আর আমরা যেহেতু কেউ ছিলাম না, মামা একা ছিল, পাড়া প্রতিবেশীর লোকজন ছিল, আর মামাদের উঠোনে একদম জায়গা নেই, সে কারণে কিন্তু আগে বের করা হয়নি। এই তো দেখো যখন শ্মশানে নিয়ে যাওয়া হবে তার আগে বের করেছে। বের করে এই যে এখন স্নান করাতে হয় নাকি, মুখ মোছানো টোছানো কী করতে হয়, সেই সব কিছু নিয়ম কানুন করছে। মামি এখানে তিলক মাটি দিচ্ছিল, আর শেষবেলায় নাকি একটু সাজিয়ে গুছিয়ে দিতে হয়, সেটাই কিন্তু ওনারা করে দিচ্ছিল। তো এই যে দেখো আমার দিদা কিন্তু আজকে চলে গেল, আর দিদার জন্য সবাই প্রার্থনা করবে দিদা যেন স্বর্গে যেতে পারে। তো এটাই যাওয়া, আর কিছু নয়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে কমেন্ট করে যেও। আজকের মতন সবাইকে টাটা।